আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানী নওদায় অগ্নিকাণ্ডে গাড়ির গ্যারেজ ও বড় ফ্যাক্টরি ভস্মীভূত, কেউ হতাহত না হলেও পুড়ে গেছে সব গাড়ি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাশের বহুতল ভবন। ঈদের আগে 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। দিতে হবে না কানাকড়ি, দলীয় নেতাকর্মী নয়, প্রকল্প তদারকি করবেন সরকারি কর্মকর্তারা। পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। সবার আগে মন মানসিকতার পরিবর্তন আনার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। আর শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর নওদায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ির গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। সকাল 6:15 নাগাদ গাড়ির গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সবকটি গাড়ি পুড়ে গেছে। প্রথমে গাড়ির গ্যারেজে আগুন লাগে, এরপর সেটি বরফের ফ্যাক্টরিতে ছড়িয়ে যায়। পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় তেমনটি হয়নি। অবশ্য আগুনের লেলিহান শিখায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সকালে আগুন লাগার এই ঘটনায় নওদা এবং প্রগতি সরণি সড়কে দেখা দেয় তীব্র যানজট। এর আগে 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। কার্ডধারী পরিবার পাবে মাসিক 2,500 টাকার সরকারি সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় গুরুত্ব পাবে না। এদিকে দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। দেশের হতদরিদ্র, দরিদ্র ও স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের। ক্ষমতায় আসার পর এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠন করেন অর্থমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের সুপারিশে দেশের 14টি জেলা দিয়ে শুরু হচ্ছে কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডধারী পরিবারকে চাল, ডাল, লবণ সহ নিত্যপণ্য কিনতে দেওয়া হবে মাসিক 2,500 টাকা করে। 10 মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। সরকারি এমন সহায়তা ঘিরে বরাবরই রাজনীতিকরণের অভিযোগ ওঠে। সেই বাস্তবতায় উপজেলা কার্ড বিতরণের নেতৃত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা। এর আগে বহুল আলোচিত চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রক্রিয়া নিয়ে অংশীজনদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার কাছে তুলে ধরা হয় চুক্তির বিষয়বস্তু। এছাড়াও বেশ কিছু অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকাল 9:15টায় অফিসে আসেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসভবনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, একটি মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় কার্ড করে দেওয়ার বিনিময়ে কেউ কেউ টাকা চাইছে। এমনটি চলতে দেয়া হবে না। পুলিশের পরিবর্তিত পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনার দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের আগের পোশাকে ফিরে যেতে চাইলে নতুন করে বাড়বে খরচের বোঝা। আর পুলিশের পেশাদার সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকারে যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করে গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বাহিনীটির সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে গেল বছরের নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্য। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র 3 মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। গেল বছর পুলিশ বাহিনীর প্রায় 2 লাখের বেশি সদস্যদের প্রত্যেকের জন্য 3 সেট করে নতুন পোশাক, বুটস, বেল্ট এবং ক্যাপের পেছনে 150 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় এবছর 14,700 জন মেধাবৃত্তি এবং 31,500 সাধারণ বৃত্তি প্রদান করা হবে। সচিবালয়ে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেন, মেধাবৃত্তি প্রাপ্তরা পাবেন মাসিক 450 টাকা, এককালীন
বাৎসরিক অনুদান পাবেন 560 টাকা, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক 300 টাকা, এককালীন বাৎসরিক অনুদান পাবেন 350 টাকা। গত বছর বন্ধ থাকা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছর এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী বলেন, এমপিও ভুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি স্ক্রুটিনাইজ করেছে, কোনো সিদ্ধান্ত দেয়নি। আর শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। ডেঙ্গু মোকাবেলায় মশক নিধনের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে সরকার। সেই লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বে গঠিত রহস্যময় জোট নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অত্যন্ত গোপনীয়তার সাথে হেক্সাগন অ্যালায়েন্স নামে নতুন এই জোট করার পরিকল্পনা আসছে ইসরায়েল। সদস্য হবে ভারত, গ্রিস আর সাইপ্রাস সহ কয়েকটি আরব ও আফ্রিকান দেশ। দাবি, একসাথে মধ্যপ্রাচ্যের উগ্রবাদী বলয়কে প্রতিরোধ করবে এই জোট। অবশ্য এই ইস্যুতে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান নেতানিয়াহু। হামলা, সংঘাত আর নানা ভূরাজনৈতিক জটিলতায় অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্যোগে গঠন হতে যাওয়া নতুন জোট নিয়ে রহস্যের দানা বেঁধেছে। হেক্সাগন বা ষড়ভুজ আকৃতির আঞ্চলিক জোট গঠন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। নেতানিয়াহুর পরিকল্পনায় মধ্যপ্রাচ্য আর ভূমধ্যসাগরের আশপাশের এলাকাকে টার্গেট করে হবে পরিপূর্ণ ষড়ভুজ আকৃতির জোট। ভারত, গ্রিস আর সাইপ্রাস সহ বেশ কিছু আরব দেশ এই জোটের অংশ হবে বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরই মধ্যে ইসরায়েল সফরের ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছে জোট নিয়েই আলোচনা হবে মোদী নেতানিয়াহুর মধ্যে। তবে রহস্যময় এই জোটের কার্যক্রম কি হবে তা নিয়ে যেন রীতিমতো লুকোচুরি চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তরফ থেকে। এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি তেল আবিবের পক্ষ থেকে। গণমাধ্যম কর্মীদের করা প্রশ্ন এড়িয়ে গিয়ে নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের উগ্র শিয়া ও সুন্নি বলয়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়াই হবে মূল লক্ষ্য। এদিকে প্রকাশ্যে কোনো দেশই এখনো নেতানিয়াহুর এ পরিকল্পনাকে সমর্থন জানায়নি। এর মধ্যে গ্রিস আর সাইপ্রাস আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য। গাজায় যুদ্ধাপরাধের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সংস্থাটি। অপরদিকে ভারত ইসরায়েলের সম্পর্ক বেশ ভালো হলেও রাশিয়া, চীন ও ইরানের সাথেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে দেশটি। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই জোট তৈরির লক্ষ্য অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হতে পারে বলে মত। এবছর শেষ দিকে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তাই নেতানিয়াহু নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টায় আছেন। তিনি দেখতে চাইছেন ইসরায়েল কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন নয়, বিভিন্ন দেশের সাথে এখনো তাৎপর্যপূর্ণ আঞ্চলিক অংশীদারিত্ব গড়ে তুলতে সক্ষম তিনি। 2023 সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অর্থনৈতিক আর রাজনৈতিক উভয় দিক থেকেই চাপের মুখে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণেই অন্য দেশগুলোর সাথে লেনদেন ভিত্তিক একটি জোট তৈরি করে রেহাই পেতে চাইছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে তা ন্যাটোর মতো কোনো সামরিক জোট হবে না বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।